নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে আপনারা যা পর্ব দেখছেন, একদম গরমাগরম আলোচনা বিশ্লেষণ দেখছেন, যা হয়তো ট্রাইব টিভি বাংলার অন্য কোনো অনুষ্ঠানে আমরা এইভাবে অ্যানালাইজ করে আপনাদের সামনে তুলে ধরি না। যেটা বাস্তব, যেটা সত্যি, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে কোনো রং কিংবা এর মধ্যে কোনো রাজনীতি কিংবা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলা এইসব কিন্তু নয়। আমাদের একটাই কাজ, হট সিটে হট টকের কন্টেন্ট একটাই, যেটা ঘটছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আগের পর্ব নিয়ে আপনারা প্রচুর মানুষজন অনেক রকম কমেন্ট করেছেন। হিন্দুত্ব তকমায় বাংলায় বিজেপি কটা আসন পেতে পারে, এটাই আমরা আগের পর্বে করেছিলাম এবং তাতে আমরা প্রেডিক্ট করেছিলাম, আমাদের বিশ্লেষণে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মোটামুটি এবার যেভাবে ভোট হবে 2026-এ বিধানসভায়, নতুনভাবে ভোট হবে, যে ভোট আগে কিন্তু বাংলা দেখেনি। আই রিপিট, আগে কিন্তু বাংলা দেখেনি। তাহলে সেই মর্মে ভোট হলে বিজেপি কটা পেতে পারে আমরা বলেছি আপনাদের 170+। আর যদি আগেরভাবে ভোট হয়, যেভাবে ভোট হয়ে এসছে, তাহলে 100+। দু ক্ষেত্রেই কিন্তু বিজেপি গেন করছে যদি হিন্দুত্ব তকমাতেই ভোট হয়। আজকের পর্ব আমরা রাখছি, তাহলে তৃণমূলের তো ভোট কমছে। ইন্টারেস্টিংলি তৃণমূলের ভোট কতটা কমছে, কোন জায়গায় কমছে, কোনভাবে কমছে। বাম আর কংগ্রেস এই জোট, তার সঙ্গে আবার নওশাদ সিদ্দিকী, এই নিয়ে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকম পলিটিক্যাল গেমিক চলছে। তাহলে তাদের রোলটা কি? তাদের কি সিট বাড়বে? তৃণমূলের সিটিং এমএলএ এই মুহূর্তে বলছেন যে 200-র নিচে কিন্তু তৃণমূল নামতে পারে। হুমায়ুন কবির বলেছেন সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল হারাতে পারে। সব থেকে বড় ইন্টারেস্টিং অ্যানালিসিস তার। অর্কপ্রভা সরকার, আপনারা যার অ্যানালিসিস শোনেন হট সিটে হট টকের, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ বাদিকে বসে আছে অর্কদা। অর্থাৎ আপনাদের আজকের পর্বে যারা আপনারা তৃণমূলকে সমর্থন করেন কিংবা ভাবছেন তৃণমূলের কতটা কমবে, বাম কংগ্রেস কি শূন্যই থাকবে না নেগেটিভ হয়ে যাবে? নেগেটিভ তো হয় না, মানে শূন্যই থাকবে কি নাকি খাতা খুলবে, এই সব নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। আর তার সঙ্গে অবশ্যই বাংলাদেশের যা ডেভেলপমেন্টস আছে সেখানকাও আমরা আপডেট করবো। অর্কদা, আপনাকে স্বাগত। আগের দিনের পর্বে অর্কদা প্রচুর মানুষজন দেখেছেন, আপনার বিশ্লেষণ শুনেছেন। তারা বলছেন যে বিভিন্ন রকম মিক্সড কমেন্ট আছে। কেউ বলছেন ঠিক বিজেপি বাড়বে, কেউ বলছেন না ক্লিন সুইপ করবে তৃণমূল, আবার কেউ বলছেন যে টাফ কন্টেস্ট, ফটো ফিনিশ, যা আপনি বলেছেন। আমার প্রথম প্রশ্ন অর্কদা, যদি বিজেপি যা আপনি প্রেডিক্ট করেছেন যদি সেই মতো ভোট হয়, প্রথমে আমরা আসবো যেভাবে ভোট হবে, এখানে ভিন রাজ্য থেকে অফিসিয়ালসরা এসে ভোট কন্ডাক্ট করবে, সেক্ষেত্রে তৃণমূলের কতটা ক্ষতি? তৃণমূল তো এবার একটু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। 15 বছর ওরা ক্ষমতায় আছে, প্রতিষ্ঠান বিরোধিতার একটা বিষয় আছে, তারপরে র্যাম্প্যান্ট করাপশান, হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির পক্ষে গেছে, কলকারখানা নেই, বৃদ্ধি থমকে গেছে, প্রচুর পরিযায়ী শ্রমিক, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আর্যিকরের ঘটনা, এসএসসি প্রাথমিকে নিয়োগের বিষয়টা আদালতে কি দাঁড়াবে আমি জানি না, ডিএর বিষয়টা আছে। তো ক্ষোভ তো প্রচণ্ড মানুষের সর্বস্তরে। শুধু মুসলমান ভোট আর বেনিফিশিয়ারি ভোটকে একজোট করে সবসময় নির্বাচনেই যুদ্ধে জেতা যায় না। বেশ, তৃণমূল খুব ভালো করলে ওই 170-এর আশাপাশি পেতে পারে। মানে এটা কি আগের বার যেরকম ভোট হয় সেই বিজেপি যদি 105-10 পায় এমনি ভোট হলে, বাকিটা তৃণমূল 170টা পাবে, মানে গভর্নমেন্ট ফর্ম করবে। আর যদি মানুষ ভোট দিতে পারে, নির্বাচন কমিশন এমন পদক্ষেপ নেয় যেখানে ট্যাঁফও কেউ করতে পারবে না, দুষ্কৃতীরা জেলের ভিতরে থাকবে, কেন্দ্রীয় বাহিনী উপযুক্ত ভূমিকা নেবে এবং মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, তাহলে তৃণমূল ওই 120-15 নেমে যাবে। 120-15 নেমে যাবে, মানে 170 সর্বোচ্চ আমি বললাম, আর এদিকে 120। আবার যদি 2011-র মতো হয় তাহলে এনিথিং মাইট হ্যাপেন।
বেশ, ওকে। অর্থাৎ সংখ্যালঘু ভোট নিয়ে যেটা আপনি বললেন, সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের সব থেকে বড় তাস বলা যায়। সেইখানেই হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘু ভোট কিন্তু এবার তৃণমূল সব র্যান্সাক বলবো না, একত্রিতভাবে কে কোয়াক হবে না। কোনো নির্বাচনই তো খুব সহজ নয়। হুমায়ুন কবির বলেছেন হয়তো মুর্শিদাবাদের বাধ্যবাধকতা, শামশেরগঞ্জের ঘটনাটা তো মুসলমান সমাজও খুব ভালোভাবে নেয়নি। বেশ, উত্তরবঙ্গে তৃণমূল লোকসভা নির্বাচনেও সংখ্যালঘু ভোট একচেটিয়া পায়নি, মধ্যবঙ্গে মানে মুর্শিদাবাদেও পায়নি, বেশিরভাগটা পেয়েছে দক্ষিণবঙ্গে পেয়েছে। তা হুমায়ুন কবির ঠিকই বলেছে, তো মুর্শিদাবাদ জেলার আসপেক্টকে বলেছেন যে এবার লড়াইটা বিজেপি তৃণমূলের বেশ কঠিন এবং বিজেপির আসন তো বাড়বে এবার মুর্শিদাবাদ জেলা। আগের বার দুটো ছিল বিধানসভায়, বহরমপুর মুর্শিদাবাদ, এবার জলঙ্গি কান্দি প্রমুখ আসনে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এবং উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম থাকবে। আগেরবার মালদা দিনাজপুরে সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দিয়েছিল বিধানসভায়, লোকসভায় দেয়নি। ধরুন সংখ্যালঘু ভোট একটা তৃণমূলের বাক্সে পড়লেও তৃণমূল খুব ভালো জায়গায় নেই, এইটুকু বলতে পারি। প্রিডমিনেন্ট কোনটা অর্কদা? সেই হিন্দুত্ব তকমা যেটা আমরা আগের পর্বে বলেছি, হিন্দু ভোটের মেরুকরণ, দুর্নীতি, আর্যিকর, কর্মহীনতা, শিল্প না আসা, চাকরি স্ক্যাম, ওই দুর্নীতির মধ্যে সব কিছু পড়ছে। কোনোটাই গুরুত্বের বিচারে কম নয়। তবে হিন্দুরা যেভাবে একজোট হচ্ছেন সেটা তৃণমূলের কাছে অ্যালার্মিং। হিন্দুরা যেরকম একজোট হচ্ছে তৃণমূলের কাছে অ্যালার্মিং। ওকে, অর্কদা মহেশতলা, কিছুদিন আগেই দেখলাম মহেশতলায় কিন্তু যা ঘটনা ঘটলো, তারপর মুখ্যমন্ত্রীর বাড়িতে সুকান্ত মজুমদার তুলসী মঞ্চ নিয়ে গেলেন, বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বলছেন তুলসী গাছ দেখাচ্ছেন, তাকে অপমান করা হয়েছে। এবং তিনি একই কথা, যে কথা তিনি আগেও বলেছেন আবারও বলছেন, যে এখানে হিন্দুত্ব কিন্তু সংকটের মধ্যে আছে। কিভাবে ওভারঅল আপনি মহেশতলা ঘটনাটা আপনি কি আপনার? তো গোষ্ঠী সংঘর্ষ, একটা ফলের সিম্পল দোকান নিয়ে কি এত বড় আরো ইনসিডেন্ট হতে পারে? কিছু ব্যাপার ছিল, জানা যায়নি, পরে জানা যাবে। পুলিশ আগে থেকে আরো সতর্ক হতে পারত, যদিও তারা দায়িত্বশীল ভূমিকাই পালন করেছে। একটু পুলিশ আর একটু অ্যাগ্রেসিভ বলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত। কিন্তু এরকম পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর আমরা দেখছি তো পশ্চিমবঙ্গে। মালদায় দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, কিছুদিন আগে আমতলায় দেখেছি, এবার এখানে দেখলাম। আবার সেই পুলিশের শিক্ষকদের লাঠি, পুলিশ তো মানে অসহায় নিরস্ত্র যোগ্য চাকরিয়ারা শিক্ষকদের পুলিশ লাঠিচার্জ করলো, আর দুষ্কৃতীদের তাণ্ডবের মুখে পুলিশ পিছু হটল। পুলিশের এই ছবিটাতে আমরা দেখতেই পাচ্ছি। আসলে সংখ্যা পুলিশের কম, অপ্রতুল, নিয়োগ হচ্ছে না, শূন্য পদ রয়েছে। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ দিয়ে পদ পূরণ করার চেষ্টা হচ্ছে। এবং তার উপর দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে সবসময় স্বাধীনতাও দেওয়া হয় না, অনেক ভোট ব্যাংক, রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে। বেশ, সেজন্য পুলিশও অনেকটা ইতস্তত করে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, এবং তার সুযোগটা নেয় দুষ্কৃতীরা। বেশ, অর্থাৎ আমরা যদি পরের যে ইস্যু নিয়ে কথা বলবো, সেটা এই যে বিজেপির ধরুন এখনো পর্যন্ত যা স্ট্র্যাটেজি এই হিন্দুত্বকে সামনে রেখে যে এগোচ্ছে, এতে আর কিছু দরকার নেই। এবং অনেক বিজেপি নেতা এখানে এসে বলছেন যে আমাদের অন্য অনুষ্ঠানে বলছেন সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই, আমরা যদি হিন্দুত্ব নিয়েই সামনে থাকি না, আর চেষ্টা কেন বা করবে? যে ভোট পাবে না সেই ভোট পাওয়ার জন্য চেষ্টা করে লাভ নেই। বিজেপির স্ট্র্যাটেজি ঠিক আছে, হিন্দু ভোটের ম্যাক্সিমাম কনসলিডেশন বিজেপি তাদের পক্ষে করতে চাইছে। এবং বাংলাদেশ বলুন, পেহেলগাম বলুন, মালদা মুর্শিদাবাদের ঘটনা, এগুলো হিন্দু ভোটকে মেরুকরণের ক্ষেত্রে বিজেপিকে বাড়তি সুবিধা দেবে, সন্দেহের কোনো কারণ নেই। সেটাই বিজেপি করছে, এই স্ট্র্যাটেজি নিয়ে চলছে। তাদের দিক থেকে স্ট্র্যাটেজিটা ঠিকই আছে। এই কাসেম সিদ্দিকী, তাকে নিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তে, এবং তিনি বলছেন যে তিনি তৃণমূলে অফিসিয়ালি জয়েন করলেন। তো সেখানে নওশাদ সিদ্দিকী এবং তার বিরুদ্ধে মানে এই পারিবারিক লড়াই, অর্কদা, এটা ডিভিডেন্ড কী পাবে? ওরা সবসময় রাজনীতির সঙ্গে যুক্ত। ফুলফুলের একটা তাৎপর্য আছে মুসলমান ধর্মীয়
ভাবে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একদম সরাসরি তৃণমূলের ব্যানারে রাজনীতি এরা করে। তোয়া সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, কাশেম সিদ্দিকী, হতে পারে কাশেমকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করে দিতে পারে ভাঙড়ে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে এই কাশেম সিদ্দিকী নওশাদ শওকত মোল্লা বলছেন কাশেম হয়েছে, যদি না হারাতে পারে রাজনীতি ছেড়ে দেবো। জানি না, এরা ঠিক এদের সম্পর্কে অত আলোচনা করার দরকারও নেই, এটা খুব বড় গুরুত্বপূর্ণ চরিত্রও নয়। হ্যাঁ, এরা মোটামুটি এদের ভোট তো বিজেপি পাবে না, কোনোভাবেই পাবে না, তো এরা হয় তৃণমূলের সঙ্গেই থাকবে বা নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ফাইট করবে। বেশ, খুব একটা গুরুত্ব নেই এদের। নওশাদেরও বাকি গুরুত্ব আছে এখন, নওশাদের উদ্দেশ্য বিধায়ক ভাঙড়ের না, সে তো জিতে গেছিল, এখন আরও কোনো গুরুত্ব নেই, ওর কথা এবং কাজের কোনো মিল নেই, এবং নওশাদের রাজনৈতিক চরিত্রটা মানুষ বুঝে গেছে। বেশ, ওর কথা পরের টপিকে যদি আমরা যাব, আমরা আবার যদি একটু বঙ্গ রাজনীতির বাম এবং কংগ্রেস তাদের রোল দেখি, খুব ইন্টারেস্টিং। তারা কিন্তু আরজি কর নিয়ে একদম রাস্তায় নামলো, বাম অতি বাম আমরা দেখেছি, রাতের পর রাত জাগা নতুন এক আন্দোলন যা কোনোদিন বঙ্গবাসী দেখেনি। তারপরেও কি বাম এবং কংগ্রেস, আমি দুটো কোয়েশ্চেন করি প্রথমে অর্কদা। কংগ্রেসের দুটো পার্ট, একটা পার্ট চাইছে তৃণমূলের সঙ্গে যেতে, আর একটা পার্ট ঘোর তৃণমূল বিরোধী, আর বাম তো আছেই যে জায়গা আছে। কীভাবে আপনি অ্যাসেস করছেন, মানে আবার কি তাদের জোট, আর জোট যদি হয় তাহলে কি শূন্যর গেরো কাটবে? কংগ্রেস আর বামের জোট হলে এক একটা আসন পেলেও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর তৃণমূল এবং কংগ্রেসের জোট হলে কংগ্রেস কয়েকটা আসন পাবে, আবার কংগ্রেসের বড় রকম ভাঙন হবে, বহু কংগ্রেস কর্মী সমর্থক এটা না মানতে পেরে অন্য কিছু বিকল্পে চলে যাবে বা ঘরে বসে যাবে। কারণ কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করলে তৃণমূলের 15 বছরের রাজত্বের সব দায়ভার কংগ্রেসকেও নিতে হবে। আমার মনে হয় না রাহুল গান্ধী শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতার রাস্তায় হাঁটবেন, আপনার মনে হয় না? হ্যাঁ, হাঁটবেন। বাম কংগ্রেসের একটা সমঝোতা হতে পারে, বা তেমন হলে কংগ্রেস নিজেদের মতো করে লড়াই করবে, বাম নিজেদের মতো করে লড়াই করবে। বাম কংগ্রেস একসাথে লড়াই করলেও তৃণমূলের কয়েকটা জায়গায় অসুবিধা হতে পারে, এই সংখ্যালঘু ভোট তারা যদি কেটে নেয়। কিন্তু তারা তো একসঙ্গে 2021-এও লড়াই করেছিল, কিন্তু লাভ হয়নি। মুসলমানরা বিজেপির বিরুদ্ধে তৃণমূলকেই ভোট দেবে বিধানসভায়, এখন অবধি এটাই আমার মনে হচ্ছে। কয়েকটা জায়গায় হতে পারে একটু এদিক ওদিক, কিন্তু সার্বিক কোনো প্রভাব বাম কংগ্রেস জোট ফেলতে পারবে না। তাহলে এই যে সংখ্যালঘু ভোট স্প্লিট হবে না, সংখ্যালঘুরা ভোট দেবে তৃণমূলকেই দেবে। সেখানে বাম কংগ্রেসের কোনো রোল নেই, আপনি বুঝতে পারবেন। সংখ্যালঘুরা মুর্শিদাবাদের ভোট স্প্লিট করবে না, যদি তার সুযোগ বিজেপি নিয়ে নেয়, সেই জন্য তারাও ভোটটা ওই তৃণমূলকেই দেবে 21-এর মতোই। বেশ, খুব একটা অদল বদল হবে না সংখ্যালঘু ভোট দেওয়ার প্যাটার্নে। বেশ, অর্কদা আপনি কিন্তু আগে আমাদের অন্য পর্বে বলেছেন যে তৃণমূলের কাছে এটা একটা খুব টাফ চ্যালেঞ্জ, মানে 2026 সেটা হতে যাচ্ছে। দুটো দলের কাছে চ্যালেঞ্জ, তৃণমূলের কাছে ক্ষমতা ছিল আমরা দেখেছি দাদা, কোনোভাবেই কোনো নির্বাচনই খুব সহজ নয়। এবার 15 বছর তৃণমূল ক্ষমতায় আছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভকে মোকাবিলা করতে হবে, সেই জন্য শক্ত নির্বাচন। বেশ, অর্কদা এবার যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই, আমরা শেষ পর্বে যাচ্ছি, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা যখন অনুষ্ঠান শেষ করবো আমরা র্যাপ আপ করবো, কিন্তু তৃণমূল কিন্তু 170 যেটা আপনি বলছেন অর্কদা যেরকম বললেন, এবং যদি লেখার হয় আপনারা লিখে রাখুন। আর যদি যেভাবে ভোট হওয়ার কথা, অর্থাৎ যদি ভিন রাজ্য থেকে লোকজন মানুষজনকে নিয়ে এসে ভোট কন্ডাক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু 110 থেকে 120, তাহলে দুক্ষেত্রে কিন্তু বুঝছেন। হ্যাঁ, 170 ডেফিনেটলি মেজরিটি ক্রস করা, কিন্তু সেখানে গভর্নমেন্ট ফর্ম করে কিন্তু প্রপারলি একটা সরকার চালানো কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এবং তার পাশে যদি 110-20 হয় তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কিন্তু 2026-এ ফটো ফিনিশ, সেটা আমরা বেশ কয়েকটা পর্ব আগে বলেছিলাম, তাই হতে যাচ্ছে। এখন সবটাই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ডিসিশন। এবার আমরা বাংলাদেশের দিকে ফোকাস করি। অর্কদা, বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগের পর্বেও টাচ করে গেছিলাম, ভবিষ্যৎ কি সেখানকার সংখ্যালঘু যারা অর্থাৎ হিন্দু, তাদের ভবিষ্যৎ জিজ্ঞেস করব। আর দ্বিতীয়, রবীন্দ্রনাথের ওখানে গতকালকে আমরা সেই নিয়ে অনুষ্ঠান করবো বলে ঠিক করেছিলাম, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের বাড়ি সেখানকার ভাঙা। বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি
ভাঙচুর করা হয়েছে, ওই তৌহিদি জনতা করেছে। এখনো পর্যন্ত ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং বাংলাদেশের সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই চিহ্নিত হচ্ছেন, তারা আক্রমণের মুখে পড়ছেন, চিন্ময় প্রভুর জামিন হচ্ছে না, হিন্দুদের ধর্মস্থানকে অপবিত্র করা হচ্ছে, সংখ্যালঘুদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠছে। বাংলাদেশ জুড়ে একটা দুষ্কৃতি রাজ চলছে, মব রাজ চলছে। হয়তো ঢাকা শহরেও সেটা বোঝা যায়, কিন্তু বাংলাদেশের গ্রামে মফস্বলে সংখ্যালঘুরা কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এটা প্রতিষ্ঠিত সত্য, কেউ অস্বীকার করলেও এই সত্যটা মিথ্যা হবে না। তাই বাংলাদেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর কথা, মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তিনি বলেছেন তিনি যেন ইন্টারফিয়ারেন্স করেন। ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যাতে ব্যবস্থা নেয় সেই জন্য অনুরোধ করেছে। এইটুকুই ভারত সরকার করতে পারে। আমরা আশা করব ইউনূস সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বেশ, তাহলে আগামী দিনে আপনি বলছেন যে এর বাইরে বাংলাদেশের শান্তি বলতে যেটা বোঝায়, এবং এই যে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করা, এ তো আমাদের এই রাজ্যেও তার প্রভাব পড়বে বলে কি আপনি মনে করছেন? মানে এরকম এটা সমস্ত মানুষের কাছে খুব দুঃখের ঘটনা। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হচ্ছে, রবীন্দ্রনাথের কাছারি ভাঙচুর হচ্ছে। বাংলাদেশ যে মৌলবাদীদের হাতে চলে গেছে, এই ঘটনাগুলো তারই প্রমাণ। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আমাদের আজকের পর্ব, আমাকে দুটো পার্টে রাখলাম। প্রথম পার্ট, আমরা আগের পর্বে বলেছিলাম হিন্দুত্ব তকমায় ভোট হলে বিজেপি কটা আসন পেতে পারে। আমরা আপনাদেরকে অ্যানালাইজ করে বলেছিলাম যে যদি যেভাবে ভোট হবে 2026-এ আগে কোনো দিন হয়নি, সেই মতো যদি ভোট হয় তাহলে 170+। আর যদি নর্মালি ভোট হয়ে থাকে, অর্থাৎ যেখানে এখানকার যারা প্রিসাইডিং অফিসার রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যেরকম নর্মালি হয়ে থাকে, তারা যদি ভোট পরিচালনা করেন তাহলে সেক্ষেত্রে 100+ বিজেপি পাবে। আজকে আমরা অ্যানালাইজ করলাম যে দুর্নীতি এই মুহূর্তে তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং তার সঙ্গে অবশ্যই অর্কদা বিশ্লেষণ করে বললেন যে ডিএ এই মাসেই কিন্তু ডিএ 25% দেওয়ার কথা, অর্থাৎ ডিএ বাদ দিয়েও বাদবাকি যা যা দুর্নীতি আছে, এবং তার থেকে বড় কথা সংখ্যালঘু ভোট যদি স্প্লিট হয় তাহলে তার ডিভিডেন্ড কে? তাহলে তৃণমূল 120+, যদি ভিন রাজ্য থেকে মানুষজনকে নিয়ে এসে ভোট করা হয়, যেরকমটা নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়ে বলেছে বিজেপি প্রধান বিরোধী দল, আর যদি নর্মালি ভোট হয় যেরকম ভোট হয়ে আসছে, সেই ক্ষেত্রে 170+ তৃণমূল। বটম লাইন 200 নিচে কিন্তু নামছেই। এটা আমরা আজকে আপনাদের প্রেডিক্ট করলাম। শেষ সিদ্ধান্ত আপনাদের। আরও অনেক ওলটপালট হবে, এদিক ওদিক হবে, অনেক সময় আছে, এখন অনেক ইনসিডেন্টস হবে, সে নিয়েও কিন্তু মানুষদের আপনারা ডিসাইড করবেন যে কোন দিকে হাওয়া কিংবা কি হবে। বা আমাদের কাজ আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরবার। আজকের পর্ব এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।